যে সংগঠনের সাথে আমার জীবনের 4 বছরের খুব গুরুত্বপূর্ণ স্মৃতি রয়েছে, আমি বলছি বাংলাদেশ ছাত্রলীগের কথা। তাই সত্যি বলতে এই যখন এই স্ট্রাগল চাকরির ফেস্টিতে আপনার আসতে হবে, যে ভাইদের কথা শুনে আজকে আপনি এখানে যান ওখানে যান, এটার বিরুদ্ধে দাঁড়ান, এটার বিরুদ্ধে কথা বলেন, এটার বিরুদ্ধে কমেন্ট করেন, বিশ্বাস করুন এরকম সিঙ্গেল একটা ভাইকে আপনি আপনার ওই প্রয়োজনে পাবেন না, আপনার একটা চাকরির ক্ষেত্রে সুপারিশে পাবেন না, কোথাও পাবেন না। ইভেন এটা তো অনেক দূরের কথা, আপনি ঢাকা মেডিকেলে গিয়ে একটা সমস্যায় পড়েন, ওই ভাইদেরকে ফোন দিলে ওই ভাইরা ফোন রিসিভ করবে না। এটাই বাস্তবতা, আমরা এখানে 6 বছর কাটিয়েছি, আমরাই দেখেছি। তাই সত্যি বলতে এই যখন এই স্ট্রাগল চাকরির ফেস্টিতে আপনার আসতে হবে আপনার জন্য, আপনার পরিবারের জন্য, তখন আপনাকে এই অন্যায়, চরম অন্যায়ের শিকার হতে হবে। তাই আমি বিশ্বাস করি আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা রয়েছেন তারা ততটুকু বিবেকবান, আপনার ওই বিবেকটুকু রয়েছে, আপনার দেশের অন্যতম সেরা মেধাবী। আপনারা এটুকু বিবেচনা করবেন যে আপনার নিজের জন্য, এই প্রজন্মের জন্য কিংবা দেশের জন্য আপনার কোন জায়গাটিতে যাওয়া উচিত, কোন দাবিটিতে সমর্থন করা উচিত। সবকিছু ফেসবুকে বলে হবে না, মাঝে মাঝে রাজপথে নেমে আসতে হবে। আমরা যারা তরুণ প্রজন্ম রয়েছি আমাদের ওই ফাইট করেই নিতে হবে। এই জন্য সময়ের প্রয়োজনে আপনাকে অবশ্যই রাস্তায় নামতে হবে। তাই স্বাধীনতার এই 53 বছর পরে এসে আপনাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, বিশেষ করে সেই সংগঠনকে উদ্দেশ্য করে যেই সংগঠনের সাথে আমার জীবনের 4 বছরের খুব গুরুত্বপূর্ণ স্মৃতি রয়েছে, আমি বলছি বাংলাদেশ ছাত্রলীগের কথা। কেন বলছি? কারণ এই মুহূর্তে বাংলাদেশে তাদের ছাত্রদের সাথে সম্পৃক্ততা তুলনামূলকভাবে বেশি অন্য সংগঠনের চেয়ে। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই আমার যে সংগঠনের সাথে আমার 4 বছরের স্মৃতি রয়েছে, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হল সংসদে যে প্রতিনিধিত্ব করেছি ছাত্রলীগের সেই প্যানেল থেকে। কিন্তু আজকে আফসোস হয় কোথায়? তারা সাধারণ শিক্ষার্থীদের মনের প্রাণের যে দাবি সেটা বুঝে না, সাধারণ শিক্ষার্থীদের যে সেন্টিমেন্ট কোন দিকে সেটা বুঝে না। বঙ্গবন্ধুকে আমি আমার বঙ্গবন্ধু বলি, সেই অধিকারটি আমি বাঙালি হিসেবে জন্মসূত্রে পেয়েছি। বঙ্গবন্ধু কখন আমার হলো? একজন মানুষকে কখন আমার বলি? যখন সেই মানুষটির কথা এবং কাজ ধীরে ধীরে আমার কাছে অনুসরণীয়, অনুকরণীয় হয়ে ওঠে, যখন যে মানুষটি আমার কাছে ধীরে ধীরে আদর্শ হয়ে ওঠে। কিভাবে বিভিন্ন গল্প, কথা এবং কাজের মাধ্যমে বঙ্গবন্ধু ধীরে ধীরে আমার বঙ্গবন্ধু হয়ে উঠলেন, সেই গল্পগুলো আজকে আপনাদের শোনাতে চাই। 1967 সালের কথা, বঙ্গবন্ধু তখন জেলে অন্তরীণ। বঙ্গবন্ধুর সাথে দেখা করতে গিয়েছেন তার পরিবার, সাথে ছিল 2 বছর বয়সের শেখ রাসেল। শেখ রাসেল বঙ্গবন্ধুকে বলল, বাবা বাড়ি চলো। বঙ্গবন্ধু বলল, তুমি তোমার মায়ের বাড়িতে যাও, আমি এখানে থাকি, আমাকে মাঝে মাঝে দেখতে এসো। এরপরে কারাগারে রোজ নামছে। বঙ্গবন্ধু বলেছিলেন, আমাদেরও খারাপ লাগে, আমাদেরও কষ্ট হয়, কারণ শত হলো আমরা মানুষ, শত হলো আমি ওর জন্মদাতা পিতা। বঙ্গমাতা একবার আফসোস করে বলেছিলেন, মানুষটাকে আর কত অত্যাচার করবে? জেল থেকে বের করে জেল গেটে এনে আবার অন্য একটি মামলায় জেলে ভরে দেওয়া হয়। 54 যুক্তফ্রন্টে নির্বাচনের কথা, বঙ্গবন্ধু গোপালগঞ্জের রাস্তা দিয়ে হেঁটে যাবেন শুনে এক বৃদ্ধা ঘন্টার পর ঘন্টা সেই রাস্তায় দাঁড়িয়ে রইলেন। কখন বঙ্গবন্ধু আসবেন? বঙ্গবন্ধুকে নিয়ে তিনি তার কুঁড়ে ঘরে যাবেন, সেই কুঁড়ে ঘরে তাকে এক বাটি দুধ খাওয়াবেন, আর 4 আনার নির্ভেজাল ভালোবাসা তার হাতে ধরিয়ে দেবেন তার নির্বাচনের জন্য। 1972 সালের 8 জানুয়ারির কথা, বঙ্গবন্ধু তখন লন্ডনে। ব্রিটিশ প্রধানমন্ত্রী এডওয়ার্ড হিথ তার রাষ্ট্রীয় সফর সংক্ষিপ্ত করে লন্ডনে ফিরে এসেছেন। বিকেল 5টায় 10 নম্বর ডাউনিং স্ট্রিটে বঙ্গবন্ধুর সাথে বৈঠক শেষে বঙ্গবন্ধু যখন তার গাড়িতে উঠবেন, ব্রিটিশ প্রধানমন্ত্রী নিজে সে গাড়ির দরজা খুলে দিলেন। প্রথার বিরুদ্ধে তিনি কেন এই কাজ করলেন? সাংবাদিকদের প্রশ্নে তিনি উত্তরে বলেছিলেন, আমি জানি আমি কাকে সম্মান জানিয়েছি, আমি জানি কাকে কতটুকু সম্মান জানাতে হয়। তিনি কোনো সাধারণ মানুষ নন, তিনি একটি জাতিকে মুক্তিদাতা, এক মহান বীর। তাকে সম্মান জানাতে পেরে বরং আমরা সম্মানিত। একবার ভাবুন তো, যে ব্রিটিশরা আমাদের 200 বছর শাসন ও শোষণ করেছে, সেই ব্রিটিশ প্রধানমন্ত্রী যখন আমার নেতাকে নিয়ে এই সৌজন্যতা দেখায়, এই কথা বলে, তখন আমার বুকটা কতটা প্রশস্ত হয়। আমার বঙ্গবন্ধু আমাকে শেখায় ন্যায্যতা, ধর্মনিরপেক্ষতা, আপোষহীনতা আর সাহসিকতা। তিনি বলেছিলেন, যদি কেউ ন্যায্য কথা বলে আর সংখ্যায় যদি সে একজন হয়, আমরা তার কথা মেনে নেব। আমার বঙ্গবন্ধু বলেছিলেন, এই বাংলাদেশ হবে ধর্মনিরপেক্ষ দেশ, যেখানে ধর্ম নিয়ে কোনো ব্যবসা করা চলবে না। আমার বঙ্গবন্ধু মুচলেখা দিয়ে নিজের ছাত্রত্ব ফিরিয়ে নেননি, অন্যায়ের সাথে আপোষ করেননি। আমার বঙ্গবন্ধু দেখিয়েছেন কিভাবে নারীকে সম্মান করতে হয়। তিনি বলেছিলেন, এই স্বাধীন বাংলায় যত বীরঙ্গনা রয়েছে তার বাবার নামের পাশে আমার নাম লিখে দিও, আর ঠিকানা দিও ধানমন্ডি 32। আমার বঙ্গবন্ধু আমাকে শেখায় কিভাবে বিচক্ষণ আর দূরদর্শী হতে হয়। 1968 সালে একটি সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, আওয়ামী লীগ দৃঢ়ভাবে সমাজতন্ত্র বিশ্বাসী। সেই সমাজতন্ত্র যা পৃথিবীর অন্যান্য দেশে রয়েছে তা নয়, বরং সেই সমাজতন্ত্র যে সমাজতন্ত্র এই দেশের মাটি, মানুষ আর আবহাওয়া চায়। আমার বঙ্গবন্ধু হচ্ছে সেই বঙ্গবন্ধু।
এমন হাজারো অনুসরণীয় ও অনুকরণীয় না বলা কথা আর গল্পের মধ্য দিয়ে বঙ্গবন্ধু হয়ে উঠেছেন আমার বঙ্গবন্ধু। পরিশেষে ওপারে ওপারে অপার অপার স্বপ্নে আমার দিকে, আমাদের দিকে, বাংলাদেশের দিকে চেয়ে থাকা বঙ্গবন্ধুর উদ্দেশ্যে বলতে চাই, ওরা ভেবেছিল তোমাকে হত্যা করলেই হয়ে যাবে সব শেষ। ভাবেনি ওরা বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ। হ্যাঁ, আমার বঙ্গবন্ধু মানে বাংলাদেশ। ধন্যবাদ সবাইকে। অনেকেই হয়তো বা ভাবতেছেন যে তুষার ভাই কি হইলো, শুরু করেন না কেন, কিছু বলেন, কিছু বলতেছেন না কেন। আসলে ভাই আপনি বর্তমান নিস্তব্ধ হয়ে গেছেন না ওর বক্তব্য শুই না, যে কেমনে কি হালায়, কেমনে কি, এটা সম্ভব কেমনে। ঠিক আমারও একই প্রশ্ন যে কেমনে কি ও মানে শেখ মুজিবরকে নিয়ে এত ভালো বক্তব্য, মানে আপনার কলিজায় লাগার মতো বক্তব্য, শেখ রাসেলকে নিয়ে এত সুন্দর বক্তব্য, আর সেই সার্জিস এখন আইসা আপনার মানে বাংলাদেশের মোস্ট ক্রিমিনাল যিনি থাইকা থাকে সেটি হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আর শেখ রাসেলকে নিয়েও তিনি কি অনেক কটূক্তি করে কথা বলে, মানে ছোট্ট একটা বাচ্চা শেখ রাসেল। কেমনি কি ভাই এই সার্জিস, তিনি মানে কি লেভেলের যে মীর জাফর ভাই, যদি কেউ আপনারা জীবনে মীর জাফর না দেখে থাকেন, আমি আপনাদেরকে সাজেস্ট করবো যে আপনারা এই ভিডিওটি দেখেন, তাহলে আপনারা হারে হারে টের পেয়ে যাবেন যে ভাই মীর জাফর কারে কয়। বিশেষ করে এই জেনারেশনের পোলাবানদের, মানে আমরা কিংবা আমাদের যে ছোট যে আছে কিংবা আমাদের সিনিয়র যারা আছে, এই জেনারেশনের মানুষদের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে মীর জাফর কাকে বলে, কত প্রকার এবং কি কি। এই সার্জিসকে দেখলেই বোঝা যায়, বুঝতে পারছেন। মানে তিনি ক্ষমতার লোভে ছাত্রলীগ ছিল এবং বঙ্গবন্ধুর এত সুন্দর মনে করেন ভাষণ, এত মানে কলিজায় লাগার মতো একটা বক্তব্য ছিল তার, আর তিনি আইসা বর্তমান কি স্বৈরাচার শেখ হাসিনা, স্বৈরাচার বঙ্গবন্ধু, তারপরে আপনার এইটা সেইটা নাকি। হ্যাঁ হাই রে ভাই, গিরগিটি মীর জাফরগিরি কত প্রকার আর কি কি। এই ভিডিওটা থেকে আসলে আমরা কি শিক্ষা নিতে পারি? এই ভিডিওটা থেকে আমরা এই বিষয়টাই শিক্ষা নিতে পারি যে আওয়ামী লীগের ভিতরে ভবিষ্যতে কোনো হাইব্রিড নেতাকর্মী কিংবা কোনো জনগণ, কোনো সমর্থককে অ্যালাউ করা যাবে না। তাহলে কি এভাবেই মনে করেন আওয়ামী লীগের পতন হয়ে যাবে বা বর্তমান এই অবস্থা হয়ে যাবে। এটা থেকে যদি আমরা এই বিষয়টা এখন পর্যন্ত শিক্ষা না নিতে পারি, তাহলে ভাই আপনার, আমাদের এবং আমাদের দেশের সবার একই অবস্থা। এবং আমি দিন শেষে আরো একটি কথা বলতে চাই, সেটি হচ্ছে জামাত ইসলাম কিংবা জামাত শিবির কিংবা বিএনপি, আপনার জাতীয় পার্টি, নাগরিক কমিটি, বিভিন্ন আদার্স বা আরো অন্য যে দলগুলো আছে, সবার উদ্দেশ্যে আমি একটা কথাই বলতে চাই যে এই মীর জাফর ওকে আসলে চিনে রাখাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ উনি ক্ষমতার জন্য সবকিছুই করতে পারে। মানে তিনি যদি মনে করেন কলা গাছে যায়, তিনি কলা গাছের মনে করেন কালার তিনি ধারণ করতে পারে, তিনি যদি গর্তের তলে যায় আপনার মাটির কালার মনে করেন হয়ে যেতে পারে। মানে কি তিনি একটা গিরগিটি। এই ধরনের গিরগিটি আর হচ্ছে মীর জাফরদের আমাদের খুব ভালোভাবে মনে করেন চিহ্নিত করতে হবে, আর এদেরকে বাংলার মাটিতে সর্বোচ্চ যে আইনের সাজাটা এদেরকে এটাই মনে করেন দিতে হবে। আমার মনে হয় যে এদের সর্বোচ্চ সাজা হচ্ছে ফাঁসি, আর কিছু না। আমার মনে হয় সর্বোচ্চ সাজা, কারণ জুলাইতে আর আগস্টে যে পরিমাণ গণহত্যা করছে, আর শেখ মুজিবুর নিয়ে উনি যে এত ভাষণ সুন্দর, হ্যাঁ, আর সেই শেখ মুজিবুর রহমান কি তাকে জুতার মালা দিয়ে মনে করেন হেসরাইতে হেসরাইতে মনে করেন নামাইছে। ইভেন শেখ মুজিবুর রহমানের মাথায় কি উঠা প্রস্রাব পর্যন্ত করছে। আরে আওয়ামী লীগ যদি দুঃশাসন করে থাকে শেখ হাসিনার কারণে, শেখ হাসিনা দুঃশাসন করছে, কিন্তু বঙ্গবন্ধুর দোষটা কোথায় ছিল? আপনারা বঙ্গবন্ধুকে কেন অপমান করলেন বলেন? বঙ্গবন্ধু তো কোনো দোষ ছিল না? দোষ ছিল? দোষ ছিল না। তারকে কেন এইভাবে অপমান করলেন বলেন? দোষ করে থাকলে শেখ হাসিনা করছে, বঙ্গবন্ধু করছে? বঙ্গবন্ধু করে নাই। আসলে আমরা নির্লজ্জ জাতি। আমরা আমাদের মানে কপালে যে কি আছে আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানে। সত্যি বলতেছি, আল্লাহ ভালো জানে। আমাদের বাঙালি জাতির একটা জাতীয় খেলা আছে না, কাবাডি। মানে একজন যদি সামনের দিকে এগিয়ে যেতে চায় আর আমরা তাই না কেমনে মনে করেন তারা ধরে রাখতে পারবো, এটাই হচ্ছে আমাদের জাতীয় খেলা। বুঝতেছেন আমরা কোন বাঙালি জাতি আর আমাদের জাতীয় খেলা কি? মানে কি ওরে সামনে যেতে দেওয়া যাবে না। যদি সে যেতে চায় তাকে পাও ধরে পেন ধরে লাগে তার উলঙ্গ করে ফেলাও, কিন্তু তারে আটকাইতে হইব।
এটাই হচ্ছে আমাদের জাতীয় খেলা। আর সেই জাতীয় খেলা আমাদের বাংলাদেশের প্রতিটি মানুষের কলিজার ভিতরে ঠিক একই, মনে করেন আমাদের আত্মা, শরীর, ব্যবহার সবকিছু আমাদের একই হয়ে গেছে। হায় আফসোস, হায় আফসোস। আমি আসলে আর কিছু বলতে চাচ্ছি না, শুধু একটা কথাই বলতে চাই, এই ধরনের মীর জাফরদের আমাদের বাংলার মাটিতে অতি দ্রুত বিচার হতেই হবে ইনশাআল্লাহ। দর্শক বন্ধুরা, বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।